এই ঘটনা 2020 সালের। আমার নাম আদনান। আমি গুজরাট থেকে। আমি অনেক দিন ধরে আপনার সাথে একটি ঘটনা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় না পাওয়ায় করতে পারিনি। আমার সাথে আর একজন ছিল, যিনি মান্ডি বাহাউদ্দিন থেকে ছিলেন, আর আমি গুজরাট থেকে। আমরা দুজনে লাহোর যাচ্ছিলাম, সেখানে ইরানের ভিসার জন্য। দুপুর 4টা পর্যন্ত আমাদের ভিসা হয়ে যায়। এরপর আমরা লাহোর রেলওয়ে স্টেশনে গেলাম, সেখানে টিকিট নিয়ে কোটায় পৌঁছালাম। কোটায় পৌঁছে আমরা আমাদের এজেন্টের সঙ্গে দেখা করি। তিনি গুজরাবাল্লা থেকে ছিলেন। এরপর আমরা একটি বাসে চড়ি, যা আমাদের তাফদান বর্ডারে নিয়ে যায়। আমাদের যাত্রা প্রায় 24 ঘন্টার ছিল। সেখানে ইমিগ্রেশন করিয়ে আমরা জেনান পৌঁছাই। এরপর আমরা মাশহাদ এবং তারপরে তেহরানে যাই। তেহরান থেকে আমরা একটি ট্যাক্সিতে পাহাড়ের দিকে যাই। যখন পাহাড় ক্রস করি তখন ইরানের বর্ডারে পৌঁছাই। তারপরে শুরু হয় তুরস্ক। সেখানে আমরা আমাদের এজেন্টের কাছে যাই, যিনি আমাদের অন্য এক এজেন্টের কাছে ছেড়ে দেন। যেখানে পৌঁছাই প্রায় 200 জন মানুষ ছিল। অনেক ছেলে ছিল যারা বিভিন্ন শহর থেকে এসেছে। আমাদের মধ্যে অনেকের সঙ্গে কথোপকথন হয়। রাত 1টা থেকে 2টার দিকে আমরা সবাই ডাঙ্কি অবৈধ পারাপারের ব্যবস্থা দেই। আমাদের গ্রুপে কিছু মেয়েও ছিল, এমনকি 3 থেকে 4 মাসের সন্তানসহ মেয়েরা। আমরা সবাই আমাদের যাত্রায় বের হই। এপ্রিল মাস ছিল, পাহাড়ে প্রচুর বরফ ছিল। পাহাড় ক্রস করতে করতে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি ধূমপানও করি, তাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার বন্ধু, যিনি মান্ডি বাহাউদ্দিন থেকে ছিলেন, তাকে বলি, তুমি যাও, আমাকে এখানে ছেড়ে দাও, আমি এগোতে পারছি না। তিনি বললেন, না, আমি আপনাকে সঙ্গে নিয়ে যাব, আপনাকে এখানে ছেড়েই দেব না। বাকি সবাই আমাদের অনেক আগে চলে গিয়েছিল। আমরা 4 জনই সেই জায়গায় রয়ে যাই। একজন পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল, তার হাড় ভেঙে গিয়েছিল, তাই সে উঠতে পারতেছিল না। আমরা 4 জনই শুধু এখানে থেকে যাই। আমরা সিদ্ধান্ত নিলাম, ওরা চলে গেছে, এখন আমরা কি করব? আমরা চারপাশে তাকাই। 2 পাশে শুধু পাহাড় আর বরফ। চাঁদনি রাত, সম্পূর্ণ নীরবতা, শুধু উপরের চূড়া থেকে পানি পড়ার আওয়াজ। আমরা তাদের পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করি, তাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোথাও তাদের দেখতে পাইনি। আমরা বড় একটি পাহাড় ক্রস করি, তারপর আরেকটি, তারপর তৃতীয়, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। ডানে বামে তাকাই, বুঝতে পারছি না কোথায় যাওয়া উচিত। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমরা মাত্র 2 মিনিট সেখানে ছিলাম, তখনই আমরা সিটের আওয়াজ শুনতে পাই। কারণ আমরা প্রথমবার সেখানে এসেছিলাম, তাই ওই স্থানীয় ছেলেরা আমাদের বুঝিয়ে দেয়। আমরা সেখানে থাকছিলাম কারণ ধরাও পড়ার সম্ভাবনা ছিল। প্রায় 5 মিনিট কেটে যায়। আমি চারপাশে দেখি, কিন্তু কেউ ছিল না। তখনই অনুভূত হয় যেন কেউ আমার পাশ দিয়ে গেছে। আমি ছেলেদের কিছু বলিনি, কিন্তু অন্য এক ছেলে এটি লক্ষ্য করেছিল। সে আমাকে বলল, আমার মনে হচ্ছে কেউ এখানে আছে। আমি বললাম, হ্যাঁ, আমিও মনে করছি। আমার সাহস সামান্য বাড়িয়ে উঠে দেখি, তখনই সেই অদ্ভুত জিন আমাদের সামনে আসে। সে আমাকে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় থেকে এসেছো এবং কোথায় যাচ্ছ? তার রূপ খুবই ভয়ঙ্কর ছিল। আমি তাকে বললাম, আমরা ডাঙ্কি অবৈধ পারাপার করছি। আমার ভয় লাগছিল না, কারণ আমি আগে এখানে 1-2 বার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি ভয় পাইনি। সে জিজ্ঞেস করলো, ডাঙ্কি দিয়ে কোন দেশে যাচ্ছ? কোন দেশ থেকে এসেছো? আমি বললাম, আমি পাকিস্তান থেকে এসেছি এবং গ্রিসে যাচ্ছি। সে বলল, আমরা তোমাকে গ্রিসের পরও এগিয়ে নিয়ে যাব। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে উত্তর দিল, জার্মানি। আমি বললাম, ঠিক আছে, নিয়ে যাও, আমরা প্রস্তুত। আমাদের সেখানে 3টি ঝুঁকি ছিল। বিশ্বাস করুন, আমরা যেই জিনের সঙ্গে কথা বলছিলাম, তাকে দেখে আমরা ভয় পাইনি। আমাদের মূল ভয় ছিল সেনা থেকে। এই কথাগুলো বলার পর সেই জিনটি অদৃশ্য হয়ে যায় এবং আমরা এগিয়ে যাই। কিছুক্ষণ পরে সেনারা আমাদের ধরে ফেলে এবং আমরা ফিরে আসি। যখন আমরা নিরাপদে ফিরে আসি, আমি এজেন্টকে বললাম, আমরা ইতিমধ্যেই 4টি ডাঙ্কি সম্পন্ন করেছি, আমাদের আর এগোতে হবে না। আমরা পাকিস্তান ফিরে যেতে চাই, অনুগ্রহ করে আমাদের ফেরত পাঠান।
তারা আমাদের প্রচণ্ড মারধর করে আমাদের উপর অত্যাচার চালায়। আমরা প্রায় 8 থেকে 9 দিন সেখানে থাকি। একদিন তারা আমাদের বলে, তোমরা 303,000 দাও, তারপর আমরা তোমাদের তেহরানে ছেড়ে দেব। আমাদের কাছে টাকা ছিল, যা আমি মোজায় লুকিয়ে রেখেছিলাম। আমরা আমাদের এবং অন্য ছেলের টাকা তাদের দিই এবং ফিরে আসি। ফেরার পর জানি সব কিছু লকডাউন হয়েছে। আমরা তখন বুঝি করোনা রোগের কথা। যেখানেই যাই কেউ আমাদের কথা শুনে না। আমরা বাসে চড়ে এবং চেকিং পেরিয়ে তাফদান বর্ডারে পৌঁছাই। সেখানে সেনারা আমাদের ধরে ফেলে। প্রায় 5,000 মানুষ সেখানে ছিল। তাদের পাকিস্তান সেনার কাছে হস্তান্তর করা হয়। তারা আমাদের বাসে তুলে মুলতান নিয়ে আসে। মুলতানে একটি এলাকা আছে যা বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি। আমরা সবাই সেখানে বন্ধ থাকি। এটি 2020 সালের ঘটনা। যখন করোনা শুরু হয়েছিল তখন খবর ছড়ায় যে ইরান থেকে কিছু মানুষ এসেছে এবং আমরা সেই সব মানুষ ছিলাম। সেখানে বড় বড় বিল্ডিং ছিল, যেগুলিতে 8 থেকে 9টা ফ্ল্যাট। এত বড় বড় কক্ষ ছিল যে কয়েকশো মানুষ সেখানে থাকতে পারত। আমাদের বলা হয়, তোমরা এখানে 21 দিন থাকো, এরপর তোমাদের ছেড়ে দেব। যে কক্ষে আমি ছিলাম সেখানে মান্ডি বাহাউদ্দিনের ছেলে এবং গুজরাবাল্লার আরেকজন ছেলে ছিল। তার বয়স ছিল 17 বছর। সে আমাকে বলল, ভাই, আমার কাছে টাকা নেই, এজেন্টদের কি বলবো? সে বলল, তুমি আমাকে সঙ্গে রাখো, তুমি যা খরচ করবে আমি পরে তোমার বাড়ি গিয়ে তা ফিরিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমরা এত বিপদ দেখেছি আর এই ছেলেটিও বিপদের মধ্যে আছে, তাই আমি তাকে সঙ্গে নিয়ে রুমে রাখলাম। প্রথম দিনের কথা, আমরা যখন রুমে বসে থাকছিলাম, রাত 2টার সময় হঠাৎ অদ্ভুত কিছু শুরু হলো। দরজা কেঁপে উঠতে লাগলো। আমরা খুবই চিন্তিত হলাম, কি হচ্ছে আমাদের সাথে। আমি সাহস পেয়ে উঠে দেখি হয়তো পাশের ফ্ল্যাটের কোনো ছেলের সমস্যা হয়েছে। তখন আমার নিজেরও জ্বর শুরু হয়েছিল। আমি উঠে দরজা খুলে বাইরে দেখি, কিন্তু কিছু নেই। রুমের সাথে একটি ছোট ওয়াশরুম সংযুক্ত ছিল। কিছু সময়ের মধ্যে ওয়াশরুমের দরজা কেঁপে উঠতে শুরু করে। আমি ছেলেটিকে বলি, সানি, এটা কি হচ্ছে? এখানে কে আছে? সে ভয় পেয়ে বলল, আমার মনে হয় এই রুমে কিছু অদ্ভুত হচ্ছে। সেনারা আমাদের কম্বল, স্যানিটাইজার এবং খাবার ইত্যাদি দিয়েছিল। আমি বললাম, ঠিক আছে, এবং কম্বল মুড়ে ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর সেই অদ্ভুত জিন আমার পাশে এসে আমার কম্বল টানতে শুরু করে। আমি তাকাই, তখন দেখি সেই মাকলুক যা আমাদের পাহাড়ে দেখা গিয়েছিল। সে বলল, তোমরা ফিরে এসেছো, এখানে থাকতে পারবে না। পরের রাতে আবার শুরু হয়। সে কিছু জিনিস নষ্ট করতে লাগলো। চা বানানোর ইলেকট্রিক কেটলি, চিনি, চা পাতা ইত্যাদি অদৃশ্য হয়ে যেত। কয়েকদিন আমাদের খুব কষ্ট দেয়। দিনে কিছু হতো না। পাশেই একটি পার্ক ছিল। আমরা সেখানে বের হয়ে একত্রিত হই। তৃতীয় রাতে আমরা ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ সে আবার জিনিস নষ্ট করতে লাগলো এবং দরজা কাঁপাতে লাগলো। সে এত রেগে গেল যে আমি পাশে থাকা ছেলেটিকে ঘুম থেকে তুলতে চেষ্টা করি, কিন্তু সে নড়াচড়া করছিল না। শেষমেশ আমি পানি দিয়ে কিছু ছেলেকে ডাকলাম। মেডিকেল টিম এসে চেক করে বলল, এটি ঠিক আছে। আমি জানতাম না কি সমস্যা। তারপর আরেকজন ছেলের কাছে সব পরিস্থিতি বলি। সে বলল, ছাদের উপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমি নিচে দৌড়াই, দেখি সেই ছেলে উল্টো পড়ে আছে, কোনো প্রাণ নেই, না নড়াচড়া করছে। আমি মেডিকেল টিমকে কল করি। তারা এসে চেক করে বলে, এই ছেলের মৃত্যু হয়েছে। আমরা খুবই ভয় পেয়েছিলাম। আমি রুমটি ছেড়ে বেরিয়ে যাই এবং সেনার মেডিকেল টিমকে সব ঘটনা জানাই। তারা আমাদের অন্যদিকে সরিয়ে দেয়। গুজরাবালার ছেলেটির মায়ের নম্বর আমার কাছে ছিল। আমি তার মাকে কল করি এবং বলি, করোনার কারণে আপনার ছেলের মৃত্যু হয়েছে। আমি তাকে এই অদ্ভুত ঘটনার কথা বলিনি। যে কোনো মাকলুক এতে জড়িত ছিল, এজন্য সে মারা গেছে। তখন আমরা খুবই লজ্জিত হয়ে গিয়েছিলাম। তারা আমাদের 21 দিন ধরে সেখানে রেখেছিল। প্রথমে ফয়সলাবাদে 21 দিন, তারপর প্রায় 21 দিন আমরা গুজরাবালায় ছিলাম। এরপর আমরা বাড়ি ফিরলাম। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। মনে হয় আমার ঘটনা খুব ভয়ঙ্কর নয়, কিন্তু যারা ডাঙ্কি উদ্দেশ্যে দেশের বাইরে যায় তাদের জন্য এটি একটি শিক্ষা। আপনাদের বিশ্বাস করানো হচ্ছে এটা শুধু জীবনের ঝুঁকি নেওয়ার কাজ।
আমি আমার ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি, যারা এমন কাজে জড়িত তারা কখনো এই ধরনের পথ অনুসরণ না করুক। বিশ্বাস করুন, পুরো জীবনই ঝুঁকির মধ্যে থাকে। চলুন এবার আরও এক ঘটনার দিকে এগোই। আসসালামু আলাইকুম। আমি আপনার সাবস্ক্রাইবার। প্রায় 6 মাস ধরে আমি একজন ট্রাক ড্রাইভার, বাংলাদেশে ট্রাক চালাই। আমার বয়স 27 বছর। আমি পাকিস্তান থেকে এসেছি। একবার আমাকে ঢাকা শহর থেকে প্রায় 700 কিলোমিটার দূরের একটা জায়গায় মালামাল পৌঁছে দিতে হয়েছিল। মালগুলোর মধ্যে কাঠ আর লোহার জিনিস ছিল। আমি আর আমার হেল্পার বিকেল 5টার দিকে ঢাকা শহর থেকে রওনা দেই। আমার হেল্পারের নাম সাজিদ, বয়স মাত্র 17। আমি ট্রাক চালাচ্ছিলাম। যাত্রাটা ছিল মোট 14 ঘন্টার। আমরা প্রায় 6 ঘন্টার পথ পার হয়ে গেছি। তখন রাত 12টা বাজে। শহরের জনবসতি অনেক পেছনে পড়ে গেছে। আমাদের সামনে এসে পড়ল 2টা রাস্তা। একটা ছিল মূল রাস্তা যেখানে আমরা যাচ্ছিলাম, আরেকটা ছিল ভাঙাচোরা রাস্তা যার দুই পাশে লম্বা লম্বা গাছ আর পাশে একটা নালা, প্রস্থ প্রায় 40 ফিট। সেই রাস্তার একদম শুরুতে আমরা ট্রাক থামালাম। সেখানে একটা ছোট্ট কাঠের ঝুপড়ি বানিয়ে এক লোক টায়ার মেরামতের দোকান বসিয়েছিল। আমরা তাকে জিজ্ঞেস করলাম, এই রাস্তা কত কিলোমিটার? সে বলল 20 কিলোমিটার। তারপর সে জানতে চাইল আমরা কোথায় যাচ্ছি। আমরা আমাদের গন্তব্য বলতেই সে সতর্ক করল, আপনারা যদি এই 20 কিলোমিটার রাস্তা নেন তাহলে হয়তো দ্রুত পৌঁছে যাবেন, কিন্তু রাস্তা ভালো না। আমরা তার কথা গুরুত্ব না দিয়ে ট্রাকটা সেই রাস্তা ধরলাম। প্রায় 10 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ ট্রাকের 2 হেডলাইট একসাথে নিভে গেল। আমি তৎক্ষণাৎ ট্রাক থামালাম। বুঝতে পারলাম না কেন হলো। চারপাশ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখনই আমার মাথায় সেই লোকটার কথা ভেসে উঠল। আমি সাজিদকে বললাম, ওই লোকটা ঠিকই বলেছিল। এখন আমার মাথা কাজ করছিল না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি খুব সহজে ভয় পেয়ে যাই। আমি মোবাইলের টর্চ জ্বালালাম আর সাজিদকে নিয়ে ট্রাক থেকে নামলাম। গিয়ে দেখি লাইটগুলো এত বেশি গরম হয়ে গেছে যে হাতও লাগানো যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার তো একেবারে মাথা ঘুরে গেল। রাত 1টা বাজে তখন। আবার নালায় গোসল করছে কে জানি, তার উপর এটা ছিল শীতকাল। আমরা ভাবলাম এত শীতে কোনো মানুষ তো হতে পারে না। আমি আর সাজিদ লম্বা গাছের আড়াল থেকে দেখতে লাগলাম। দেখি এক মহিলা আর 3টা ছোট বাচ্চা নালায় গোসল করছে। তাদের চেহারা দেখতে মানুষের মতোই ছিল, কিন্তু অন্ধকার এত ঘন ছিল যে কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। শুধু ওই মহিলার চুল একেবারে সাদা আর বাচ্চাগুলোর গায়ের রং ফ্যাকাশে হলুদ। মহিলা কিছু একটা গুনগুন করছিল, যার একটাও শব্দ আমাদের কানে বোধগম্য হচ্ছিল না। সাজিদ যেহেতু ছোট ছিল, সে এটা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওই মহিলা আর বাচ্চাগুলোর দৃষ্টি আমার দিকে ঘুরে গেল। মহিলার চোখ হঠাৎ করেই একেবারে সাদা হয়ে গেল। আমার তো বুক কেঁপে উঠল। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমাদের ট্রাকটা ছিল একেবারে কাছে। আমি দ্রুত সাজিদকে তুলে নিলাম আর ট্রাকের দিকে ছুটলাম। দরজা খুলে সাজিদকে সিটে শুইয়ে দিলাম। তারপর নিজের সিটে উঠে ট্রাক স্টার্ট করলাম আর গতি বাড়িয়ে দিলাম। সামনে তখনও প্রায় 10 কিলোমিটার পথ বাকি। 5 মিনিটের মধ্যেই ট্রাকটা এক গভীর গর্তে আটকে গেল। রাস্তা ভাঙাচোরা হওয়ায় ট্রাকটা প্রচণ্ডভাবে কাঁপতে লাগলো। আমি সাইড মিররে তাকাতেই দেখি ওই মহিলার 3টে বাচ্চা হাহা করে অট্টহাসি দিতে দিতে ট্রাকের দিকে দৌড়ে আসছে। আমার শরীর কাঁপতে লাগলো। অনেক চেষ্টা করলাম, কিন্তু ট্রাক গর্তে আটকে গেছে। তারা একেবারে ট্রাকের কাছে চলে এলো। আমি তাড়াতাড়ি ট্রাকের লাইট নিভিয়ে দিলাম আর দরজা লক করে নিঃশব্দে বসে রইলাম। হঠাৎ ওরা ট্রাকের উপরে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো, যেন ভেঙে ফেলতে চাইছে। কিছুক্ষণ পরে অনেকগুলো কাঠ মাটিতে ছুঁড়ে মারল। তারপর সামনের কাছে ঠিক সামনে দাঁড়িয়ে আবার গুনগুন শুরু করলো। আমি নিঃশ্বাস আটকে রইলাম। একটুও শব্দ করলে বিপদ। কিছুক্ষণ পর গুনগুনানি থেমে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে লাইট জ্বালালাম, কেউ নেই। এমন সময় সাজিদের জ্ঞান ফিরে এলো। আমরা মরিয়া হয়ে ট্রাকটাকে গর্ত থেকে বের করলাম আর দৌড় লাগালাম, কিন্তু একটি মাত্র লাইট কাজ করছিল।
আরেকটা নষ্ট হয়ে গেছিল, মনে হচ্ছিল কোনো রকমে প্রাণটা নিয়ে বেঁচে গেছি। এরপর সামনে একটা বাঁক এলো। লাইট কম থাকার কারণে ট্রাক রাস্তা থেকে সরে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। এবার আর ট্রাক সরানো সম্ভব হলো না। রাত তখন প্রায় 2টা। আমরা নিরুপায় হয়ে ট্রাকের ভেতর লুকিয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম। সামনে আবার সেই ভয়ঙ্কর নালা চোখে পড়ল। হঠাৎ শুনতে পেলাম কেউ যেন প্রবল জোরে কান্না করছে। এত ভয়ার্ত, এত শিউরে ওঠা কান্নার আওয়াজ যা ভাষায় বোঝানো যায় না। প্রায় 10 মিনিট ধরে সেই আওয়াজ চলল। ধীরে ধীরে মনে হলো সেই কান্নার উৎস আমাদের ট্রাকের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে কেউ যেন প্রচণ্ড জোরে ট্রাকটা নাড়িয়ে দিল। আমরা নিঃশব্দে নিচে সিটের তলায় সেঁধিয়ে গেলাম। স্পষ্ট অনুভব করছিলাম ট্রাকের একেবারে পেছনে যেন কোনো বিশাল কিছু দাঁড়িয়ে আছে, যেন 20 ফুট লম্বা এক জিন। কিছুক্ষণ পরে মনে হলো ওটা ধীরে ধীরে হেঁটে ট্রাক থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু অন্ধকার এত ঘন ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। অবশেষে সকাল হলো। আমরা লোকজন ডেকে ট্রাকটা গর্ত থেকে তুললাম এবং যাত্রা শুরু করলাম। এরপর সাজিদ টানা 10 দিন ধরে জ্বরে ভুগলো। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনি অবশ্যই এই ঘটনা শেয়ার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার ঘটনা শোনার জন্য। লিসেনার সেবার আরেকটা ঘটনায় চলে যাই। আমি আর আমার বোন এক রাতে একই ঘরে ঘুমাচ্ছিলাম। মধ্যরাতের পর আমি ঘুম থেকে বাথরুমে গেলাম। ফেরার সময় হঠাৎ মায়ের ঘরে গিয়ে শোয়ার ইচ্ছা হলো। এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল বোনের সাথে আবার গিয়ে শোয়া ঠিক হবে না। তাই ঘরের দরজা থেকে উকি দিয়ে দেখলাম বোন তখনও ঘুমাচ্ছে। তাকে রেখে আমি বাবা মায়ের ঘরে চলে গেলাম এবং শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা মায়ের চিৎকারে ঘুম ভাঙলো। দেখি আমার বোন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আর মা তাকে থামাতে পারছিল না। আমি দৌড়ে গিয়ে সময় মতো তাকে ধরে ফেললাম। মা আর আমি মিলে তাকে বিছানায় শুইয়ে দিলাম। তার শরীরে প্রচণ্ড জ্বর, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিছুই খাচ্ছিল না। জ্বর এতটাই বেড়ে গেল যে তীব্র কাঁপুনি শুরু হলো। আমরা একসাথে কয়েকটা ভারী কম্বল চাপিয়ে দিলাম। তারপরও কাঁপুনি এত জোরে হচ্ছিল যে আমাদের শরীরে দুলে যাচ্ছিল। তার লম্বা ঘন চুল ছিল অসুস্থ হওয়ার আগে, এখন তার অর্ধেকের বেশি চুল পড়ে গেছে। দেখতে একেবারেই ভিন্ন, খুব দুর্বল আর অসহায় হয়ে গিয়েছিল। এই সময়ের মধ্যে আমরা বারবার তাকে কাছের একটা বড় হাসপাতালে নিয়ে গিয়েছি। ওটা আমাদের বাসা থেকে মাত্র 2 গলি দূরে ছিল। সব রকম টেস্ট করানো হলো, কিন্তু সব রিপোর্ট একদম স্বাভাবিক। কোনো ল্যাবরেটরি থেকে তার অসুস্থতার কারণ খুঁজে বের করা গেল না। হাসপাতালে কয়েকদিন ভর্তি রাখা হয়েছিল, হয়তো 1 সপ্তাহের মতো, কিন্তু ডাক্তারও কিছু বুঝতে পারলেন না। এই সময় ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করলো। আমার বোন বলতো চোখ বন্ধ করলেই সে এক লাল পোশাক পরা রাগী মহিলাকে দেখতে পায়, যে তাকে প্রচন্ড রাগ নিয়ে তাকিয়ে থাকে। সবসময় একই মহিলাকেই দেখে। সে মাকে বলতো চোখ বন্ধ করতে। তার ভয় লাগে, কারণ ওই মহিলার মুখ ভেসে ওঠে। কখনো কখনো সে বলতো ঘরে এমন মানুষদের দেখতে পাচ্ছে যাদের আমরা কেউ দেখতেই পাই না, অথচ ঘরে থাকতাম শুধু আমরা। হাসপাতালে ভর্তি থাকার সময় ভোরবেলা সে জিজ্ঞেস করত, তোমরা আমাকে রাতে কোথায় নিয়ে গিয়েছিলে? সে বলতো রাতে কেউ তাকে কোথাও নিয়ে যায়, আর সে ভীতিকর জায়গা দিয়ে ভ্রমণ করে। বারবার এই ভয়ঙ্কর দৃশ্যগুলোর কথা বলতো, কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে আর বেশি কিছু বলার শক্তি থাকতো না। এসব দেখে আমি আর আমার বাবা মা খুব ভয় পেয়ে গেলাম। মা বললেন আধ্যাত্মিক সাহায্য নিতে হবে, কিন্তু বাবা এসব মানতেন না। তিনি এসব বিশ্বাস করতেন না। ডাক্তারদের ওপর ভরসা করতে লাগলেন যতটা সম্ভব, কিন্তু বোনের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকলো। সবকিছু দেখে আমি এই সিদ্ধান্তে অটল ছিলাম যে এমন একজন ধার্মিক মানুষের সাহায্য নিতে হবে যে এসব ব্যাপার বোঝে। আসলে আমার খালাই প্রথমে মায়ের মাথায় এই রুহানি চিকিৎসা করানোর চিন্তা ঢুকিয়েছিলেন। যখন বাবা রাজি হলেন, তখন মা খালাকে ফোন করে জানালেন যে তিনি সেই রাকির সাহায্য নিতে প্রস্তুত, যাকে খালা চিনতেন। রাকি হলো সেই ব্যক্তি যে কুরআন ও সুন্নাহ অনুযায়ী রুকাইয়া বা রুহানি চিকিৎসা জানে এবং জিন, শয়তান বা জাদুর বিরুদ্ধে মানুষের চিকিৎসা করে। কিন্তু দুঃখজনকভাবে
মা আর খালা জানতেন না যে যে রাকির কাছে তারা যাচ্ছেন সে আসলে সঠিক মানুষ ছিল না। একজন আসল রাকি আল্লাহ ভীরু হয়, মহিলাদের ব্যাপারে অতিরিক্ত কথা বলে না, অপ্রয়োজনীয় প্রশ্নও করে না। কিন্তু এই লোকটা তার একদম উল্টো ছিল। অদ্ভুত সময় ফোন করত, অকারণে বেশি কথা বলতো, এমনকি মাকে ভয়ও দেখাতো। বলতো যখনই তোমরা ঘরের লোবানের গন্ধ পাবে বুঝে নেবে আমি এসে গেছি, অথবা জিন পাঠিয়েছি তোমাদের খোঁজ নিতে। অবাক করার বিষয় হলো সত্যি মাঝে মধ্যে হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘরে লোবানের গন্ধ পাওয়া যেত। রাকিমাকে ফোন করে জিজ্ঞেস করত তোমার হাঁটুতে কি ব্যথা হচ্ছে, আর সেই দিনই মায়ের হাঁটুতে সত্যি ব্যথা শুরু হয়ে যেত। সে আমাদের ঘরের জিনিসপত্র কোথায় রাখা আছে তাও বলে দিত, অথচ সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি, আর আমরা কখনো তার সাথে সামনাসামনি দেখা করিনি। সব কথোপকথন শুধু ফোনেই হতো। এই ভুয়া রাকির আসলে আমার বোনের অসুস্থতায় কোনো ভূমিকা ছিল না। সে শুধু আশ্বাস দিত যে সে ভালো হয়ে যাবে, তারপর নিজের অদ্ভুত সব কথা শুরু করে দিত। এইসব অস্বাভাবিক ইঙ্গিত দেখে মা ঠিক করলেন আর কখনো তার ফোন রিসিভ করবেন না। তিনি চিরতরে তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। কিন্তু মা প্রায় হতাশ হয়ে পড়েছিলেন, কিভাবে মেয়েকে আবার আগের মতো স্বাভাবিক করা যাবে। বোনের জ্বর, কাঁপুনি, বমি, চুল পড়া কোনোভাবেই থামছিল না। এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে নিজে দাঁড়াতেও পারতো না। এমনকি একবার এক ডাক্তার যখন তাকে চেক করছিল তখন হঠাৎ সে ডাক্তারের উপর চিৎকার করে ওঠে। ডাক্তার হতবাক হয়ে যায়, কোনো উত্তর খুঁজে পেল না, শুধু ধৈর্য ধরতে বলল। একই সময় আরেকটা ঘটনা ঘটলো। বোন তখনও হাসপাতালে ভর্তি ছিল। আমাদের এক কাজিন একদিনের জন্য হাসপাতালে দেখা করতে এলো। সে খুবই ভালো মনের মানুষ ছিল আর মাকে বোনের দেখাশোনায় সাহায্য করেছিল। দিনের শেষে আমি কাজিনের সাথে বাড়ি ফিরলাম। হাসপাতাল অনেক সময় একসাথে বেশি লোক থাকতে দেয় না। আমরা বাড়ি ফিরে কিছু কাজ করলাম, খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ আমার কাজিন আমাকে জোরে ঝাঁকিয়ে তুলল। আমি ভয়ে চমকে উঠলাম। কাজিন খুব সিরিয়াসলি ভাবে জিজ্ঞেস করলো, তুমি কি আমার পায়ে আঘাত করলে? সে বলল, কেউ তার পায়ে জোরে লাথি মেরেছে। আমি তাকে বুঝালাম আমি কিছুই করিনি, তখন তো আমি ঘুমাচ্ছিলাম। যতক্ষণ না সে আমাকে জাগায় তবুও সে একেবারে নিশ্চিত ছিল যে কেউ তার পায়ে আঘাত করেছে। আমরা দুইজনেই খুব ভয়ে ছিলাম, তাই কিছু না বলে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার কাজিন চলে গেল, কিন্তু আজও সে সেই ঘটনার কথা মনে রাখে। যাই হোক, ফিরে আসি আমার বোনের দিকে। তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না, আর ডাক্তাররাও কিছু বুঝে উঠতে পারছিল না। তাই তারা প্রস্তাব দিল যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হোক এবং বাড়িতেই যত্ন নেওয়া হোক, যেখানে সে বেশি আরামে থাকতে পারবে। খরচও ক্রমেই বেড়ে যাচ্ছিল, তাই আমরা এই পরামর্শ মেনে নিলাম। এভাবে পুরো 1 মাস সে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই অসুস্থ রইল। প্রতিবার চোখ বন্ধ করলেই সে সেই একই লাল পোশাক পরা রাগান্বিত নারীকে দেখতে পেত, যে তাকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিছুই বদলাচ্ছিল না। যখন মনে হচ্ছিল আর কোনো আশা নেই, তখনই আমরা একজন সত্যিকারের ভালো মানুষের সাহায্য পেলাম। আমার বোনের কষ্টের খবর আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মায়ের এক কাজিন যোগাযোগ করলেন এবং এক বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, যিনি একজন আসল রাকি ছিলেন। তিনি খুবই ধার্মিক এবং ভদ্র মানুষ ছিলেন। এতটাই সচ্চরিত্র ছিলেন যে মায়ের সঙ্গে সরাসরি কথা বলতেও অস্বস্তি বোধ করতেন, কারণ তিনি কোনো অচেনা নারীর সঙ্গে কথা বলতে চাইতেন না। আমার কাজিনই আসলে মধ্যস্থতার কাজ করলেন এবং রাকিকে সব তথ্য দিলেন। রাকি খুব বেশি কথাবার্তা বলেননি, হয়তো 3টে ফোন কল হয়েছিল, প্রতিটা 5 মিনিটেরও কম। তিনি কিছু পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা করে জানলেন একটি জিন আমার বোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এবং তাকে নিজের করে নেওয়ার জন্য হত্যা করতে চাইছে। তিনি আরও বললেন, এ জিন তার জীবনে প্রবেশ করে যখন সে কোনো উজাড় বা নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল। ভেবে দেখার পর আমরা বুঝতে পারলাম, আমার বোন যখন দ্বাদশ শ্রেণী শেষ করে ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছিল, তার বেশিরভাগ পরীক্ষা ছিল শহরের বাইরে দূর দূরান্তে। আর পরীক্ষাগুলোর প্রায় 1 মাস পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি মায়ের কাছে স্পষ্ট হতে শুরু করলো। রাকি মাকে আশ্বস্ত করলেন যে চিন্তার কিছু নেই, তিনি দ্রুত সমস্যার সমাধান করবেন। পরের দিন তিনি বললেন, 1 লিটার আকারের একটি পরিষ্কার পানির বোতল আনো এবং নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ো, বোতল হাতে রাখো। তিনি জানালেন
কোরআন তেলাওয়াত করে পানির ওপর দম করতে হবে এবং সেই পানি বোনকে খাওয়াতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, রাকি তখন দেশে ছিলেন না, তিনি বিদেশে ছিলেন। তিনি দূর থেকেই কোরআন তেলাওয়াত করে রুহানি শক্তির মাধ্যমে পানির উপর দম করতেন, শুধু সৎ নিয়ত থেকে সাহায্য করার জন্য। রাকি দ্রুততার সাথে কাজ করতেন। তবে উল্লেখ করার মতো বিষয় হলো, সেই রাতে রাত 8টার সময় আমাকে একা দোকানে গিয়ে অতিরিক্ত পানির বোতল আনতে হয়েছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু বোনের জন্য সাহস করে বের হলাম। শীঘ্রই মা দোয়া পড়লেন। নামাজে দাঁড়িয়ে রাকির নির্দেশ অনুযায়ী পানির ওপর দম করালেন। এরপর রাকি মাকে বলেছিলেন, প্রথমে পানি আমার বোনের বন্ধ চোখে ছিটিয়ে দিতে হবে, তারপর তাকে পান করাতে হবে। মা ঠিক তাই করলেন। যেই মুহূর্তে মা পানি তার চোখে ছিটিয়ে দিলেন আর পান করালেন, তখন সেই লাল পোশাক পরা নারী, যে পুরো এক মাস ধরে নিঃশব্দে পলক না ফেলে আমার বোনকে তাকিয়েছিল, হঠাৎ ভীষণ রেগে গেল। সে আরো আক্রমণাত্মক হয়ে উঠল। আমার বোন সঙ্গে সঙ্গে বলে উঠল। ওর মুখে প্রচন্ড রাগ। ও আমার মুখ নখ দিয়ে আঁচড়ানোর চেষ্টা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেইমাত্র আমার বোন চোখ খুলল আর আবার বন্ধ করলো, সেই নারী একেবারে গায়েব হয়ে গেল। আর সেখান থেকেই সে হালকা ভালো লাগা শুরু করলো। এটা কোনো মুজিজার বা অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না। পরদিন থেকেই তার জ্বর কমতে শুরু করলো এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সে আরো ভালো আর শক্তিশালী হয়ে উঠল। সত্যি পুরো 1 মাস সে ভীষণ কষ্টে ছিল, কিন্তু রাকির নির্দেশ অনুযায়ী করায় সবকিছু বদলে গেল। রাকি শুধু মাকে বলেছিলেন, তুমি তোমার মেয়েকে নিয়মিত নামাজ পড়তে আর হিজাব করতে উৎসাহিত করবে, যাতে সে রুহানিভাবে মজবুত থাকে। সে কোনোভাবে সেই জিনকে বের করে দিয়েছিল। এরপর সতর্কতার জন্য শুধু এই পরামর্শই দিয়েছিল। আমরা আর কখনো তার সঙ্গে যোগাযোগ করিনি, কারণ তিনি অপ্রয়োজনীয় কথাবার্তা পছন্দ করতেন না। আমরা তাকে কোনো কিছুই দেইনি। তিনি নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করেছিলেন। আজ 2024 সালে আমার বোন একেবারে সুস্থ। খুব দ্রুতই সে সুস্থ হয়ে উঠেছিল। আশ্চর্যজনকভাবে সে এসব ঘটনার কিছুই মনে রাখে না, কিন্তু মা আর আমি সবকিছু যেন গতকালের মতোই মনে রেখেছি। তবে হ্যাঁ, আমার বোন রাকির পরামর্শ মতো পুরোপুরি নামাজ পড়া আর মাথা ঢাকার ব্যাপারে ধারাবাহিক হয়নি। যখনই সুযোগ পাই আমরা তাকে স্মরণ করাই যে রুহানিভাবে নিরাপদ থাকা ভালো, অদৃশ্য কোনো অস্তিত্বের শিকার হওয়ার চেয়ে। আমি অন্তত এতটুকুই আশা করি যে একদিন সে বুঝবে, চাইলে বিশ্বাস করুন বা না করুন, সব কিছুই সত্যি ছিল। সেই রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনা যা পুরো 1 মাস ধরে আমার পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। এই ধরনের ঘটনা শুধু ঘটনাই নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। যদি আমাদের সঙ্গে ঘটে থাকে, তবে আমরা চাই না আর কারো সঙ্গে, বিশেষ করে কোনো বোন বা মেয়ের সঙ্গে এমন কিছু ঘটুক। ঘটনা শোনার উদ্দেশ্য শুধু এতটুকুই। আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আমি আপনার ঘটনাগুলো খুবই আগ্রহ নিয়ে শুনি। অফিসে বসেও আপনার ঘটনা শুনি, শুধু কেউ এলে তখন থামাই। আমার নাম আহমদ এবং আমি গুজরাওয়ালা থেকে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। অনেক দিন ধরে ভাবছিলাম আপনার সঙ্গে আমার ঘটনা শেয়ার করব, কিন্তু কাজের চাপের কারণে সময় পাইনি। আজ একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম ঘটনা শেয়ার করি। ঘটনা শুরু হয় প্রায় 9 বছর আগে। আমি তখন কলেজ শেষ করেছি এবং বাড়িতেই থাকতাম। আমার অভ্যাস ছিল রাতে অনেকক্ষণ জেগে থাকা, বন্ধুদের সঙ্গে গল্প করা, ছাদে হাঁটা, সিগারেট ইত্যাদি। রাতে 3 কি 4টার দিকে ঘুমিয়ে পড়া। একদিন আমি ছাদে ছিলাম, তখন দেখি সামনের বাড়ির ছাদে একজন মেয়ে হাঁটছে। আমি অবাক হয়েছিলাম, কারণ তাদের পরিবার কখনো ছাদে আসে না এবং আমি কখনো তাদের ছাদে কাউকে দেখিনি। তখন শীতের রাত এবং প্রায় 2টা কি 2:30 বাজবে। আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখেছি। আমি সেই রাতটি উপেক্ষা করে হাঁটাহাঁটি করেছি এবং প্রায় 3টার দিকে নিচে এসেছি। ছোট ভাইকে বললাম, ভাই, আমাদের সামনের বাড়িতে আজ আমি তাদের মেয়েটিকে ছাদে দেখেছি। ছোট ভাই অবাক হয়ে বলল, না, তাদের কোনো মেয়ে নেই। আমি বললাম, না, আমি নিজেই দেখেছি। সে বলল, তাদের ছোট ছেলে সবসময় আমার সঙ্গে থাকে। যদি কোনো মেয়ে থাকতো আমি জানতাম। তাদের বিয়ে এখনো হয়নি, তারা 2 ভাই। আমি বললাম, ঠিক আছে, হয়তো ভুল দেখেছি। 2-3 দিন পর
আবার ছাদে যাই। আমি জঙ্গলের পাশে দাঁড়াই। তাদের ছাদে একটি জানালা ছিল। দেখি সেখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইশারা করছে। মেয়েটি খুবই সুন্দর, কালো রঙের ড্রেস পরে। আমি ভাবি ভাই বলেছিল, তাদের কোনো বোন নেই, তাহলে এটিকে? এটা দেখে আমি খুবই উদ্বিগ্ন হয়ে যাই। সে আমার দিকে তাকিয়ে হাসছে এবং ইশারা করছে। আমি তখনও একটু ছোট, তাই মজার ছলে হ্যালো হাইয়ের ইশারা করি। হেসে হেসে সেই মেয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। সেই জানালার পাশে সিঁড়ি ছিল। তারা রুমের জন্য উপরে একটি দেওয়াল তৈরি করেছিল যেখানে সেই জানালা ছিল, কিন্তু রুমটা পুরোপুরি তৈরি হয়নি। আমি নিচে গিয়ে ভাইকে বললাম, আজও আমি তাকে দেখেছি। সে আমাকে ইশারা করছে, আমি ওকে ইশারা দিলাম। ভাই বলল, আমার কথা মানো, এখানে কোনো বোন নেই। আমি বললাম, ঠিক আছে, কাল জুমার দিন ইরফান আসলে আমরা সব জিজ্ঞেস করব বাড়িতে কোনো অতিথি এসেছে কিনা। জুমার দিন আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। বাইরে বের হওয়ার সাথে সাথে ইরফান আমার পাশে দাঁড়িয়েছিল। আমি সালাম দিলাম, কেমন আছো জিজ্ঞেস করলাম। সে বলল, ঠিক আছি। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের বাড়িতে কোনো অতিথি বা মেয়ে এসেছে? সে বলল, না, আমাদের বাড়িতে কেউ আসেনি। আমি বললাম, তাহলে কেন? আমি দেখেছি তোমাদের ছাদে একটি মেয়েকে। সে বলল, না, আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, শুধু আমার মা, আমরা দুই ভাই আর বাবা, এছাড়া কেউ নেই। আমি চুপচাপ শুনলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি শুধু বললাম, কাউকে তোমাদের ছাদে দেখেছি। সে বলল, হয়তো পাশের জঙ্গলের কেউ চলে এসেছে, ওখানে ছোট ছোট জঙ্গল আছে। এরপর 4-5 দিন গেল। তারপর বড় ভাইয়ের হঠাৎ কিছু সমস্যা শুরু হলো। তারা কোনো এক বিশেষ ব্যক্তি, যাকে আমির বলা হয়, তাকে দেখালো। সে বলল, সিঁড়ির বাইরে কোনো ছায়া রাতের বেলা গেছে, এ কারণে এই প্রভাব পড়েছে। তুমি তাকে দূরে পাঠাও, না হলে এই সমস্যা চলতে থাকবে। সেই ছেলে ফয়সালাবাদ চলে গেল। 6 মাস পর সে ফিরে এলো। তার পরিবার সেই সময় তাকে বিয়ে দিয়েছিল। 1 বছর পর তার কন্যা সন্তানের জন্ম হলো। 1 বছর পর আবার সেই ঘটনা শুরু হলো। ছেলেটি পুনরায় ফয়সালাবাদ এলো। আমি তাকে বললাম, আমি তোমাকে বলেছি আমি সিঁড়িতে কাউকে দেখেছি। সে বলল, হ্যাঁ, কিছু ঘটনা হয়েছে। একদিন সে তার পরিবারকে দেখতে বাড়ি এলো। তার শ্বশুরবাড়ির মেয়েরাও সঙ্গে ছিল। আমি ছাদে হাঁটছিলাম, সামনের দিকে হেসে ওঠার শব্দ শুনলাম। আমি ভাবলাম ছাদে কেউ এসেছে। আমি জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। তখন দেখলাম সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমবার দেখা মেয়েটি নয়, অন্য কেউ। সে এসে আমার দিকে তাকালো এবং ইশারা করলো। তখন রাত 2টা। আমি তাকে ইশারা করি, আমাদের বাড়িতে এসো। আমি নিচে গেট খুলতে গেলাম। আমি গেট খুলতেই সে সেখানে দাঁড়িয়েছিল, পুরো অন্ধকার, তবুও আমি তাকে দেখছি। আমি অবাক হয়ে গেলাম, সে এত দ্রুত গেট পর্যন্ত কিভাবে পৌঁছালো। আমি তাকিয়ে রইলাম। সে কিছুক্ষণ দাঁড়িয়ে আমার দিকে তাকালো, তারপর আগের মতো চলে গেল। না তার হাঁটার শব্দ, না শ্বাসের কোনো শব্দ। আমাদের বাড়ি 2 তলা, নিচের অংশ সম্পূর্ণ খালি। সেখানে শুধু আমি আর আমার ভাই থাকি। পরিবারের বাকি সবাই উপরের অংশে থাকে। তার যাওয়ার পর আমার মনে হলো, ছেলেটি বলেছিল আমাদের কোনো বোন নেই, বাড়িতে কোনো নারী নেই, তাহলে এটি কে? হয়তো এটি কোনো ছায়া। রমজানের দিন ছিল এবং সেহরির সময় হতো। খেয়াল করি, আমি সাহস পেয়ে চারপাইয়ে শুয়ে পড়ি। সেহরির সময় বাড়ির সবাই আমাকে জাগায় এবং বলে, সেহরি করে নাও। আমি বলি, আমার মন নেই, আমি শুধু পানি খাবো। তাদের যাওয়ার পর আমি 5 দিন অসুস্থ থাকি, উঠতেও পারি না। তার আগে আমাকে জিজ্ঞেস করতো কি হয়েছে, কিন্তু আমি কখনো কিছু বলি না। রমজানের শেষ দশক চলছিল। আমি ঘরে শুয়েছিলাম। রাত 2-1:30টার সময় আমার ছোট ভাই দরজা খুলে কোথাও চলে যায়। সেই মেয়ে হঠাৎ ঘরে আসে এবং আমার পাশে বসে। হঠাৎ আমার চোখ খুলে। আমি তাকে দেখি এবং বলি, তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমাকে দেখছি। তার কণ্ঠস্বর ছোট ছোট শিশুর মতো ছিল। এই সময় আমি যথেষ্ট ভয় পাই। দরজা তো বন্ধ, সে ভিতরে কিভাবে এলো? সে বলে, আমি নিজের দরজা বন্ধ করতে এসেছিলাম। আমি দেখলাম তোমাদের দরজা খোলা, তাই ভেতরে ঢুকলাম। আমি বলি, ঠিক আছে, তবে আমার মাথায় পুরনো ঘটনার কথা ঘুরছে। যখন সে আগেও এসেছে, আমি এক অদ্ভুত অনুভূতি পেয়েছিলাম।
মনে হলো আমি তাকে জিজ্ঞেস করব, তোমার কোনো বোন তো নেই? যদিও তাদের আসা যাওয়া করা আত্মীয়দের মধ্যে আমি তাকে আগে কখনো দেখিনি। তারা সাধারণত দিনে ছাদে থাকে। আমার মনে হলো না, এখনই জিজ্ঞেস করা উচিত নয়। মনে হচ্ছে এটি কোনো অদ্ভুত ছায়া, না হলে সমস্যা হতে পারে। ঠিক তখনই আমার ভাই আসে হাওয়ার গতিতে। সে উঠে দেওয়ালের পাশে দাঁড়ায় এবং ইশারা করে, কিছু বলো না, আমাকে যেতে দাও। ভাই ভিতরে আসে, দরজা খোলার শব্দ আসে এবং তারপর সে স্বাচ্ছন্দ্যে চলে যায়। ভাই বলে, দরজা কেউ খোলার চেষ্টা করেছে। আমি বলি, তুমি হয়তো ঠিকভাবে বন্ধ করনি। আমি তাকে এখনো সত্যটা বলিনি। এরপর আমরা সেহরি করি এবং নামাজের জন্য যাই। আমি ছেলেটিকে সব ঘটনা বলি। সে জিজ্ঞেস করে, তুমি কি তাকে ছুঁয়েছো? আমি বলি, আমার সাহস হয়নি। সে আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তার সাথে কিছু করিনি। ছেলেটি বলল, আমাদের সিঁড়ির ওপর ছায়া আছে, তুমি জানো? যা কিছু আমার ভাইয়ের সাথে ঘটেছে। আমি বলি, ঠিক আছে, সকালে আমাকে আবার কোথাও নিয়ে যায়। আমরা সব ঘটনা বলি। এরপর আমির বলল, এটা এক পরীর কাজ যে তাকে আকৃষ্ট করছে। এরপর আমির আমাদের কিছু তাবিজ দেয় এবং বলে, এই তাবিজ নিজের হাতে বাঁধে নাও। এটি আমাদের জন্য কিছু আয়াত ইত্যাদি বলেছিল, যা পড়লে সব সমস্যা ঠিক হয়ে যাবে। সে বলেছিল, বেশি রাত পর্যন্ত ছাদে থাকো না। আমি বললাম, ঠিক আছে। এরপর আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করি যা সে বলেছিল। দোয়া, আয়াত ইত্যাদি পড়ার পর আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন যেখানে আমি চাকরি করি সেখানে আমার ডিউটি দুপুর 1টা থেকে রাত 9টা 10 পর্যন্ত। অফিসের পেছনের পাশে একটি বাথরুম আছে। কখনো যখন আমি সেই বাথরুম ব্যবহার করি, আমার মনে হয় বাইরে কেউ দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো মেয়ে। কারণ চুরির ঝনঝন শব্দ আসে, কিন্তু বাইরে গেলে সেখানে কেউ থাকে না। প্রায় যখন আমি রান্নাঘরে থাকি তখন মনে হয় আমার পাশে বা পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তবে আমি এগুলোকে উপেক্ষা করি। আমার মা বলেন, যখন তুমি একা থাকো দোয়া, দরুদ ইত্যাদি পড়তে থাকো। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। আল্লাহ হাফেজ। লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনার দিকে যাব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম আব্দুল্লাহ। আমি রহিমইয়ার খান থেকে আজ যে ঘটনা শোনাবো সেটা আমার বন্ধুর সাথে ঘটে। ভাবনগরের একটি ছোট্ট শহরে আমার বন্ধু দানিয়াল থাকে। শবে বরাতের রাতে দানিয়াল এবং তার 3 বন্ধু আব্দুল, সাকিব এবং আহমদ মসজিদে নামাজের পর একটি খালি এলাকায় যায়। গ্রামের এমন কিছু এলাকা থাকে যা অনেক বিস্তৃত ও নির্জন। সেখানে বড় বড় অ্যালোভেরা গাছ ছিল যা পুরো এলাকাটি ঢেকে রেখেছিল। দানিয়াল এবং তার বন্ধুরা সেখানে বসে যায়। তার মধ্যে একজন লুটিয়ে পড়ে। দানিয়াল ও তার বন্ধু আব্দুল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করতে থাকে, কারণ এটা ইবাদতের রাত। তারা প্রায় 15 থেকে 17 বছর বয়সী ছিল। চাঁদের আলো এত ছিল যে দূরে থাকা মানুষও দেখা যেত। কয়েক মিনিট পর দানিয়ালের চোখ পড়ে এক অদ্ভুত নারী দেখতে, যিনি অ্যালোভেরার গাছের পেছন থেকে বের হচ্ছিলেন। তার চেহারা অস্বাভাবিকভাবে মোটা এবং বড়, লাল রঙের কাপড়ে ঢাকা। কাপড়ের উজ্জ্বলতা এত বেশি ছিল যে দানিয়াল চোখে হাত রাখে এবং অর্ধখোলা চোখে তাকাতে থাকে। নারীর চুল কাঁধ পর্যন্ত এবং হাতে একটি লাঠি রয়েছে। প্রথমে দানিয়াল ভাবল গ্রামের কেউ হবে। ঠিক তখন আব্দুল্লাহ তার দিকে লক্ষ্য করে এবং ভয় পেয়ে উঁচু কণ্ঠে পাঞ্জাবি ভাষায় চিৎকার করে, নাসোফিল পেরিগো গই। দেখে বাকিরা ছুটে পালায়। দানিয়াল তখন মুহূর্তের জন্য এতটা হতবাক যে অনুভবই করতে পারে না যে তার বন্ধুরা চিৎকার করে পালাচ্ছে। কয়েক সেকেন্ড পর সে নিজেও পালানো শুরু করে। বন্ধুরা তারা অনেক এগিয়ে, আর সে পিছনে ফিরে তাকায়। নারীটি দ্রুত এগোচ্ছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। সে হাত সামনে বাড়িয়ে ধরার চেষ্টা করছে, যা লাল কাপড়ে ঢেকে আছে। দানিয়াল অনুভব করে তার গতি বেড়ে গেছে। গ্রামের হাটে একটি খুঁটির কাছে পৌঁছে সে পিছনে ফিরে দেখল নারীটি বিদ্যুতের মতো দ্রুত অদৃশ্য হয়ে যায়। নারীটি আবার সেই জায়গায় ফিরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি ততক্ষণে দ্রুত পালিয়ে গ্রামের দিকে দৌড়াই। সেখানে বন্ধুরা একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁপছিল এবং জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তারা আমাকে দেখে বলল, আমরা ভেবেছিলাম
তুমি ওই পিলপেরির হাতে পড়ে গেছো। আমরা একে অপরকে আমাদের ঘরে পৌঁছে দিয়ে ঘটনাস্থল থেকে ফিরলাম। সেই ঘটনা আমার জীবনের এমন একটি অভিজ্ঞতা যা আজও আমার এবং আমার বন্ধুদের মনে রয়ে গেছে। যদিও আমি এখন 22 বছর বয়সের। আল্লাহ আমাদের সবাইকে নিজের হেফাজতে রাখুন, আমিন। লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করে নিন। এতে করে আপনি আমার ভূত এফএম চ্যানেলের অংশ হয়ে যাবেন। যদি অনুমতি পাওয়া যায় আমি শীঘ্রই আরো রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসব। আল্লাহ হাফেজ।